নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের যে কোশ্চেন অ্যান্সারগুলি শেয়ার করতে চলেছি এগুলো আরআরবি, জেইপিবিএন 2025 বা পোস্টপেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবিএইচআরবি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 5 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। এবং এর আগে আপনাদের 4টে পার্ট অলরেডি শেয়ার করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা সেখান থেকে অনেক কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন রয়েছে। Which of the following drug is not used in the management of hyperkalemia? Option A calcium gluconate, option B glucose and insulin, option C sodium bicarbonate, option D atropine sulfate। এর মধ্যে কোন ড্রাগটি হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টে ইউজ করা হয় না বা অ্যাডমিনিস্টার করা হয় না? অ্যান্সার অপশন ডি অ্যাট্রোপিন সালফেট। আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইডে বেশ কিছু মেজর ইলেকট্রোলাইট রয়েছে। যেমন এক্সট্রাসেলুলার ফ্লুইড যেমন প্লাজমাতে মেজর ক্যাটায়ন হলো সোডিয়াম এবং মেজর অ্যানায়ন হলো ক্লোরাইড। আর আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মেজর ক্যাটায়ন হলো পটাশিয়াম, অ্যানায়ন হলো ফসফেট অ্যান্ড সালফেট। নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল হলো 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং এখানে যদি 3.5-এর যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কি ডেভেলপ করবে? হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। আর যদি 5 মিলি ইকুইভ্যালেন্টের থেকে যদি বেশি হয়ে যায় সিরাম পটাশিয়াম লেভেল, সেক্ষেত্রে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। এবং এই হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে বেশ কিছু এখানে কারণ রয়েছে এবং বেশ কিছু সাইন সিমটম এখানে রয়েছে হাইপারক্যালেমিয়ার, এবং এখানে হাইপোক্যালেমিয়ার বেশ কিছু কারণ এবং এখানে বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে। হাইপারক্যালেমিয়াতে যেটা একটা ডেঞ্জারাস রিস্ক দেখা যায় সেটা হচ্ছে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। হাইপারক্যালেমিয়া কিন্তু হাইপোক্যালেমিয়ার থেকে লেস কমন, কিন্তু এক্ষেত্রে এটাই ডেঞ্জারাস রিস্ক যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, তাই এটা কিন্তু ডেঞ্জারাস। এবং বেশ কিছু কারণ রয়েছে এই হাইপারক্যালেমিয়া ডেভেলপ করা, যেমন বেশ কিছু মেডিকেশন রয়েছে। এছাড়াও যদি ওরাল ইনটেক যদি বেশি করা হয় পটাশিয়াম কন্টেনিং ফুড, এবং ড্রাগের মধ্যে যেমন পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, হেপারিন, এছাড়াও অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স যেগুলো রয়েছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, বিটা ব্লকার, সাইক্লোস্পোরিন, পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, এগুলোর কারণেও কিন্তু হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। এবং কিছু ডিজিজ কন্ডিশনে, যেমন বিশেষ করে যদি আনট্রিটেড রেনাল ফেলিওরের পেশেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। এবং পেশেন্টের যদি হাইপোঅ্যালডোস্টেরনিজম বা অ্যাডিশনস ডিজিজ থাকে এক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার। কারণ এক্ষেত্রে কি হয়, অ্যাডিনাল যে হরমোন সেটা ডেফিসিয়েন্সি হচ্ছে, তার কারণে সোডিয়াম লস হয় এবং পটাশিয়াম রিটেনশন হয়। পটাশিয়াম যদি রিটেনশন হয় সেক্ষেত্রে একটা হাইপারক্যালেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকবে। হাইপারক্যালেমিয়া বেশ কিছু ম্যানেজমেন্ট রয়েছে, যেমন পেশেন্টকে কেবাইন স্যাচেট প্রোভাইড করা হয়, ওরালি অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে, পাউডার ফর্মে থাকে। এছাড়াও রিটেনশন এনিমা হিসেবে অ্যাডমিনিস্টার করা হয়। বেশ কিছু ফার্মাকোলজিক্যাল থেরাপি রয়েছে, যেমন আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট অ্যাডমিনিস্টার করা হয়, পেশেন্টকে সোডিয়াম বাইকার্বনেট অ্যাডমিনিস্টার করা হয়, এবং রেগুলার ইনসুলিন হাইপারটনিক ডেক্সট্রোজের সঙ্গে ডেক্সট্রোজ সলিউশন যেমন 25% ডেক্সট্রোজের সঙ্গে রেগুলার ইনসুলিন চার্জ করেও পেশেন্টকে অ্যাডমিনিস্টার করা হয়। এছাড়াও আরও কিছু থেরাপি রয়েছে, যেমন পেশেন্টকে ল্যাসিক্স দেওয়া যেতে পারে, ফিউরোসামাইড বা ল্যাসিক্স। এক্ষেত্রে কি হয়, ল্যাসিক্সের ক্ষেত্রে কি হয়, যেটা পটাশিয়াম যেটা রিঅ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেটা রিঅ্যাবজর্ব হয় না, এক্সক্রিয়েশনটাকে ইনক্রিজ করে দেয়, মানে পটাশিয়ামটাকে এক্সক্রিয়েট করে দেয়, পটাশিয়ামটা রিঅ্যাবজর্ব আর হয় না, যার কারণে পটাশিয়ামের লেভেলটা কমতে থাকে। তাই এটাও মাথায় রাখতে হবে, যে পেশেন্টের ল্যাসিক্স থেরাপি চলছে সেক্ষেত্রেও পেশেন্টের সিরাম পটাশিয়াম লেভেলটা মনিটরিং করতে হবে, কারণ পেশেন্টের সেক্ষেত্রে আবার হাইপোক্যালেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। এছাড়াও বিটা-2 অ্যাগনিস্ট হিসেবে অ্যালবুটেরল পেশেন্টকে দেওয়া যেতে পারে, তবে এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল, কারণ এক্ষেত্রে পেশেন্টের ট্যাকিকার্ডিয়া এবং চেস্ট ডিসকমফোর্ট, চেস্ট পেন পেশেন্টের হতে পারে। আর যখন হাইপোক্যালেমিয়া পেশেন্টের ডেভেলপ করে, মানে সিরাম পটাশিয়াম লেভেল যখন নর্মালের থেকে কমে যায়, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে পেশেন্টকে কি বলা হয়, পটাশিয়াম কন্টেনিং যে ফুডগুলো রয়েছে সেগুলো খেতে অ্যাডভাইস করা হয়। পেশেন্টের ওরালি পটক্লোর যে সিরাপ রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড যে সিরাপ রয়েছে সেটা পেশেন্টকে প্রোভাইড করা হয় ওরালি। সেক্ষেত্রে জল বা ফ্রুট জুসের সঙ্গেই পেশেন্টকে মানে খেতে বলা হয়, যাতে ওরাল মিউকোসা বা গ্যাস্ট্রিক মিউকোসা যেটা রয়েছে সেটা যাতে
ইরিটেট না হয়, সেই ইরিটেশন প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে জল বা ফ্রুট জুসের সঙ্গে খেতে বলা হয়। এছাড়াও আইভি পটাশিয়াম ক্লোরাইড বা KCl অ্যাডমিনিস্টার করা হয় হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে, এবং সেটা অবশ্যই ইন্ট্রাভিনাস ডাইলুট করে কিন্তু অ্যাডমিনিস্টার করতে হবে, স্লোলি অ্যাডমিনিস্টার করতে হবে। র্যাপিড বোলাসে অ্যাডমিনিস্টার করা যাবে না, বা অন্যান্য রুটে ইন্ট্রামাসকুলার বা সাবকিউটেনাস রুটে কিন্তু অ্যাডমিনিস্টার করা যাবে না। এটা থেকেও কিন্তু কোশ্চেন অনেকবার এসেছে যে পটাশিয়াম ক্লোরাইড কিভাবে পেশেন্টকে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই পেশেন্টকে ডাইলুট করে স্লো আইভি ইনফিউশন দিতে হবে। এটা থেকেও কিন্তু পোস্টবেসি BSc নার্সিংয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও কিন্তু কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ হাইড্রোঅ্যামনিয়াস ইন আ উমেন উইথ গেস্টেশনাল ডায়াবেটিস? অপশন এ অ্যাবসেন্স অফ সোয়ালিং রিফ্লেক্স ইন ফিটাস, অপশন বি ফিটাল ডাইউরেসিস, অপশন সি হাইপারপ্লাসিয়া অফ ব্লাড ভেসেল, অপশন ডি ইনক্রিজ ট্রান্সডুয়েশন। কোনো মায়ের যদি ডায়াবেটিস থাকে, মানে জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সি পিরিয়ডে যদি মায়ের যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে সেই মায়ের হাইড্রোঅ্যামনিয়াস বা পলিহাইড্রোঅ্যামনিয়াস ডেভেলপ করার মেন কারণ কি? অ্যান্সার অপশন বি ফিটাল ডাইউরেসিস। ফিটাল ডাইউরেসিস মানে ফিটাসের ইউরিন যখন প্রোডাকশন হচ্ছে, এবং সেটা বিশেষ করে যেটা নর্মাল প্রোডাকশন হচ্ছিল, কিন্তু সেটা যেহেতু ডায়াবেটিস রয়েছে মায়ের, সেক্ষেত্রে কি হবে, ইউরিন প্রোডাকশনটাও ইনক্রিজ হবে। কিভাবে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। বিশেষ করে এই যে হাইড্রোঅ্যামনিয়াস রয়েছে, এটাকে পলিহাইড্রোঅ্যামনিয়াস বলা হয়, এবং এক্ষেত্রে যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যখন 2000 ml এর বেশি হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে পলিহাইড্রোঅ্যামনিয়াস। এবং বেশ কিছু ফিচার্স রয়েছে, বেশ কিছু প্যারামিটার রয়েছে, যার ফলে এটা ডায়াগনোসিস হচ্ছে যে পলিহাইড্রোঅ্যামনিয়াস বলে। যেমন অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যখন মোর দেন 25 সেন্টিমিটার হচ্ছে, এবং ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট যখন মোর দেন 8 সেন্টিমিটার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পলিহাইড্রোঅ্যামনিয়াস বা হাইড্রামনিয়াস বলা হচ্ছে। এবং এর বেশ কিছু ইটিওলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, কিছু ফিটাল অ্যানোমেলিজ রয়েছে, যেমন অ্যানেনসেফালি, ওপেন স্পাইনা বিফিডা, এরকম বেশ কিছু ফিটাল অ্যানোমেলি রয়েছে, প্লাসেন্টার বেশ কিছু অ্যানোমেলি রয়েছে, এবং বেশ কিছু মেটার্নাল কজও রয়েছে, এবং মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সির ক্ষেত্রেও দেখা যেতে পারে। মেটার্নাল কজের মধ্যে এই যে ডায়াবেটিস রয়েছে, মায়ের যদি ডায়াবেটিস থাকে, মেটার্নাল ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে, সেখান থেকে ফিটাসে যে ব্লাড গ্লুকোজ লেভেল রয়েছে সেটা ইনক্রিজ হবে, এবং ফিটাল ডায়াবেটিস হবে, ফিটাসের ইউরিন প্রোডাকশনটা বেড়ে যাবে, এবং সেখান থেকে পলিহাইড্রোঅ্যামনিয়াস ডেভেলপ করতে পারে। যদি মায়ের যদি কার্ডিয়াক বা রেনাল ডিজিজ থাকে প্রেগনেন্সি পিরিয়ডে, সেখান থেকে কি হবে, প্লাসেন্টার ইডিমা দেখা যাবে, প্লাসেন্টাল ইডিমা, এবং সেখান থেকে ট্রান্সডুয়েশনটা ইনক্রিজ হবে, এবং সেখান থেকে ডেভেলপ করবে হাইড্রোঅ্যামনিয়াস। এছাড়াও ফিটো মেটার্নাল যদি হেমারেজ হয়, সেখান থেকেও কিন্তু পলিহাইড্রোঅ্যামনিয়াস ডেভেলপ করার একটা চান্স থাকে। এবার চলে আসি অলিগোহাইড্রোঅ্যামনিয়াস। অলিগোহাইড্রোঅ্যামনিয়াস কখন বলা হচ্ছে, যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যেটা রয়েছে সেটা যখন লেস দেন 200 ml হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অলিগোহাইড্রোঅ্যামনিয়াস। এবং প্যারামিটার হিসেবে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যেটা রয়েছে, মানে অ্যামনিওটিক ফ্লুইডের, সেই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যখন লেস দেন 5 সেন্টিমিটার হচ্ছে, এবং ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট যেটা রয়েছে লাইকারের, সেটা যখন লেস দেন 2 সেন্টিমিটার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অলিগোহাইড্রোঅ্যামনিয়াস বা অলিগোঅ্যামনিয়াস। এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যাট টার্মে মানে প্রেগনেন্সির টার্মে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল ভলিউম হলো 600 to 800 ml। নেক্সট কোশ্চেন, the normal ratio of systolic, diastolic and pulse pressure is option A 4:3:2, option B 1:2:3, option C 3:2:1, option D 2:3:4। আমাদের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে এবং তার সাথে পালস প্রেশারের নর্মাল রেশিও এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি 3:2:1। কীভাবে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার যদি নর্মাল ধরা হয় 120, তার সঙ্গে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি নর্মাল ধরা হয় 80, আর পালস প্রেশার হচ্ছে নর্মাল 40। পালস প্রেশার হলো সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে 120 মাইনাস 80, আমাদের পালস প্রেশার নর্মাল হচ্ছে 40। তাহলে এটা যদি রেশিও করা হয় তাহলে আমরা কত পাবো? 3:2:1ই পাবো। কীভাবে হচ্ছে রেশিওটা আমাদের ভাগ করে নিতে হবে। 40 1 40, 40 2 80, আর 40 3 120। তাহলে আমরা 3:2:1 পেলাম। নেক্সট কোশ্চেন,
Intravenous heparin therapy is ordered for a patient. While implementing this order, a nurse should ensure the availability of which following medication in the nursing unit? Option A, potassium chloride. Option B, vitamin K. Option C, potassium sulfate. Option D, প্যারাসিটামল। একজন পেশেন্টের হেপারিন থেরাপি চলবে, ওনাকে ট্রান্সফিউজ করা হবে, হেপারিন অ্যাডমিনিস্টার করা হবে। সেক্ষেত্রে নার্সিং ইউনিটে এর মধ্যে কোন ড্রাগটি অবশ্যই আমাদের রেডি করে রাখতে হবে ইমার্জেন্সি ড্রাগ হিসেবে? অ্যান্সার অপশন সি, পোটামিন সালফেট। পোটামিন সালফেট হলো হেপারিনের অ্যান্টিডোট। বেশ কিছু এখানে সাবস্টেন্স রয়েছে এবং সেই সাবস্টেন্সগুলো যদি টক্সিসিটি হয় সেই কারণে যে অ্যান্টিডোট প্রোভাইড করা হয় তার এখানেও একটা লিস্ট দেওয়া রয়েছে, যার মধ্যে আমাদের কোশ্চেনে ছিল পেশেন্টকে যদি হেপারিন থেরাপি চলে সেক্ষেত্রে আমরা আগে থেকে কিন্তু পোটামিন সালফেটও রেডি রাখবো। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, হেপারিন টক্সিসিটি হয়, তাহলে আমরা যাতে পেশেন্টকে পোটামিন সালফেট প্রোভাইড করতে পারি সেই কারণে আমাদের ইমার্জেন্সি ড্রাগ হিসেবে রেডি করে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ শুড আ নার্স অ্যাডমিনিস্টার অ্যান আয়রন ইঞ্জেকশন টু অ্যান অ্যাডাল্ট? অপশন এ, ইন্ট্রাডার্মাল ইন দ্য ফোরআর্ম। অপশন বি, ইন্ট্রামাস্কুলার ইন দ্য ডেল্টয়েড। অপশন সি, সাবকিউটেনাস ইন দ্য আর্ম। অপশন ডি, জেড ট্র্যাক ইন্ট্রামাস্কুলার ইন দ্য গ্লুটিয়াল মাসল। একজন পেশেন্টের যদি অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে যদি আয়রন ইঞ্জেকশন অ্যাডমিনিস্টার করতে হয় সেক্ষেত্রে এর মধ্যে কোন রুটটি আমরা প্রেফার করব অ্যাডমিনিস্ট্রেশনের জন্য? অ্যান্সার অপশন ডি, জেড ট্র্যাক ইন্ট্রামাস্কুলার ইন দ্য গ্লুটিয়াল মাসল বা বাটাক্সে অ্যাডমিনিস্টার করতে হবে। ইন্ট্রামাস্কুলার যখন আয়রন অ্যাডমিনিস্টার করা হয় তখন জেড টেকনিক ইউজ করা হয় এবং এক্ষেত্রে কি করা হয়, পুলিং দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যু টু ওয়ান সাইড বিফোর ইনসার্টিং দ্য নিডল, এবং জেড ট্র্যাক ইউজ করে অ্যাডমিনিস্টার করা হয় কিসের জন্য? টু প্রিভেন্ট ডার্ক স্টেইনিং অফ দ্য স্কিন ওভার দ্য ইনজেকশন সাইড অ্যান্ড টু মিনিমাইজ দ্য পেন। এবং স্কিনের নিচে যাতে এই যে আয়রন অ্যাডমিনিস্টার করা হবে সেটা যাতে সেখানে ডিপোজিট না হয়, সেই সারফেসে যাতে স্টেনিং না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করা হয়, জেড ট্র্যাক টেকনিক ইউজ করা হয় এবং এতে পেনটাও মিনিমাইজ করা যায়। আইএম ইঞ্জেকশন দিলে তো পেন হয়, সেটাকেও মিনিমাইজ করা যায়, কমানো যায়। এবং এখানে বলে রাখি বিশেষ করে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু এই রিলেটেড কোশ্চেন এসেছে বিভিন্ন নার্সিংয়ের এক্সামে। অ্যাকর্ডিং টু হু, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বা হিমোগ্লোবিন লেভেল যখন 11 গ্রাম পার 100 ml or পার ডিএল এর কম হচ্ছে এবং হিমাটোক্রিট লেভেল যখন 33% কম হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। অ্যাকর্ডিং টু সিডিসি মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি অনুযায়ী যখন ফার্স্ট এবং থার্ড ট্রাইমেস্টারে 11 গ্রাম পার ডিএল এর কম হচ্ছে এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যখন 10.5 গ্রাম পার ডিএল এর কম হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। এবং অ্যাকর্ডিং টু হু অ্যান্ড সিডিসি কম্বাইন হিসেবে যদি বলা যেতে পারে সেক্ষেত্রে যদি এনি টাইম ডিউরিং প্রেগনেন্সি যদি 10 গ্রাম পার ডিএল এর কম হয়, মানে সেটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, প্রেগনেন্সি যে কোনো সময় যদি বিলো 10 গ্রাম পার ডিএল হয় তখন তাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হু অ্যান্ড সিডিসি। এবার চলে আসুন, এখানে একটা গ্রেডিং বা এখানে একটা ডিগ্রি রয়েছে অ্যানিমিয়ার, যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার। অ্যাকর্ডিং টু হু যখন 10 to 10.9 গ্রাম পার ডিএল হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। মডারেট কখন বলা হচ্ছে, যখন 7 to 9.9 তখন তাকে বলা হচ্ছে মডারেট, এবং লেস দেন 7 গ্রাম পার ডিএল হলে তখন তাকে বলা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। এবং যখন 4 গ্রাম পার ডিএল এর কম হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভেরি সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। আর একটা কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারেও যে পিবিএনে এসেছে যে একজন অ্যান্টিনেটাল মায়ের অ্যানিমিয়াতে মাকে আয়রন থেরাপি প্রোভাইড করা হচ্ছে, সেক্ষেত্রে যদি ওরাল থেরাপি প্রোভাইড করা হচ্ছে এবং সেখানে আমরা কতটা হিমোগ্লোবিন বাড়লে আমরা বুঝতে পারবো যে থেরাপিটা প্রোভাইড করা হচ্ছে সেটা এফেক্টিভ। ওরাল থেরাপির ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন লেভেল 0.7 গ্রাম পার 100 ml পার উইক যদি এটা মানে মায়ের যদি এটা ইনক্রিজ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ওরাল থেরাপি এফেক্টিভ। আর প্যারেন্টেরাল থেরাপি হিসেবে, প্যারেন্টেরাল থেরাপি মানে মাকে যদি ইন্ট্রামাস্কুলার বা ইন্ট্রাভেনাস প্রোভাইড করা হচ্ছে ওরাল থেরাপি, সেক্ষেত্রে যদি সেই মায়ের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি 0.7 to 1 গ্রাম পার 100 ml পার উইকে যদি ইনক্রিজ হয় তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে এই মায়ের ক্ষেত্রে প্যারেন্টেরাল থেরাপিটা এফেক্টিভ হচ্ছে। নেক্সট কোশ্চেন, which is the biochemical marker detected in a mother's blood in neural tube defect? Option A, alpha fetoprotein. Option B, ammonia. Option C, amino acid. Option D, bilirubin.
নিউরাল টিউব ডিফেক্টের ক্ষেত্রে এর মধ্যে কোন বায়োকেমিক্যাল মার্কারটি ডিটেক্ট করা যায় ম্যাটারনাল ব্লাডে? অ্যান্সার অপশন এ আলফা ফিটোপ্রোটিন। বেশ কিছু বায়োকেমিক্যাল অ্যানালাইসিস রয়েছে, যার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন। এই আলফা ফিটোপ্রোটিন হলো এক ধরনের অঙ্কোফিটাল প্রোটিন। এটা প্রডিউস হয় ইয়ক স্যাক এবং ফিটাল লিভার থেকে। ফিটালের সিরামে এবং অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে এই যে আলফা ফিটোপ্রোটিন রয়েছে, এটার হাইয়েস্ট লেভেল বা পিক লেভেল দেখা যায় অ্যারাউন্ড 13 উইকসে এবং তারপর থেকে কমতে থাকে। তবে ম্যাটারনাল সিরামে এটার পিক লেভেল বা হাইয়েস্ট লেভেল দেখা যায় অ্যারাউন্ড 32 উইকসে। ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন লেভেল যদি এলিভেটেড হয়, নর্মালের থেকে বেড়ে যায়, সেটা বেশ কিছু কন্ডিশনে দেখা যায়। কি যেমন রং জেস্টেশনাল এজ। যদি জেস্টেশনাল এজ যদি ভুল ক্যালকুলেট করা হয়, সেক্ষেত্রেও কী হবে, উইকসের সঙ্গে যে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের যে একটা সম্পর্ক রয়েছে, যেমন এখানে আমরা দেখলাম অ্যারাউন্ড 32 উইকসে পিক থাকে। কিন্তু যদি রং জেস্টেশনাল এজ যদি ক্যালকুলেট করা হয়, মানে জেস্টেশনাল এজটা যদি ভুল ক্যালকুলেট করা হয়, সেক্ষেত্রেও আমরা এটার সঙ্গে ম্যাচ করবে না জেস্টেশনাল এজের সঙ্গে। এবং যদি ওপেন নিউরাল টিউব ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এলিভেটেড হতে পারে। এছাড়াও মাল্টিপল প্রেগনেন্সি, আরএইচ আইসো ইমিউনাইজেশন, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট এবং রেনাল অ্যানোমেলি যদি থাকে। আর লো লেভেল কোন ক্ষেত্রে দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট। লো লেভেল কখন দেখা যায়, যদি ট্রাইজোমি 21 যেমন ডাউন সিনড্রোম যদি থাকে, জেস্টেশনাল টোফোপ্লাস্টিক ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রেও লো লেভেল দেখা যেতে পারে। এই যে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এটা কখন স্ক্রিনিং করা হয়, ডিউরিং সেকেন্ড ট্রাইমেস্টারে করা হয়, বিটুইন 15 to 22 উইকসে। নিউরাল টিউব ডিফেক্টের ক্ষেত্রে এলিভেটেড হয়। নেক্সট কোশ্চেন, প্রজেক্টাইল ভমিটিং ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ হুইচ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কন্ডিশন? অপশন এ ক্লেফট প্যালেট, অপশন ডি ইসোফেজিয়াল আট্রেসিয়া, অপশন সি পাইলোটিক স্টেনোসিস, অপশন ডি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। বিশেষ করে প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং দেখা যায় কোন কন্ডিশনে? অ্যান্সার অপশন সি পাইলোরিক স্টেনোসিসে, এক ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে মেনলি কী হয়, এটা আমাদের স্টোমাক রয়েছে, এটা ফান্ডাস, বডি এবং পাইলোরাস। স্টোমাকের যেটা আউটলেট, স্টোমাকের পাইলোরাস যেটা রয়েছে, এই পাইলোরাসের মধ্যে কি হচ্ছে, মাসেল যে লেয়ার রয়েছে সেটা হাইপারট্রফি হয়েছে। হাইপারট্রফির কারণে নর্মাল যে এরকম গ্যাস্ট্রিক আউটলেট ছিল, সেটা কিন্তু সরু হয়ে যাচ্ছে, কমপ্লিট অর পার্সিয়াল সেটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, স্টোমাক যেটা কন্টেন্ট সেটা কিন্তু আর যেতে পারছে না। এবং এই কন্ডিশনটিকে বলা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে, যেমন নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং দেখা যায়। এছাড়াও পারসিস্টেন্টলি হাঙ্গার, অলিভ লাইক মাস ফেল্ট করা যায়। এছাড়াও ভিজিবল পেরিস্টলটিক ওয়েভ দেখা যায় লেফট হাইপোকন্ড্রিয়াম টু আম্বিলিকাস। এছাড়াও পারসিস্টেন্ট রিকারেন্ট ভমিটিং হওয়ার কারণে কি হতে পারে, ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে, হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস হতে পারে, স্টারভেশন ডায়রিয়া অর কনস্টিপেশন হতে পারে, ম্যালনিউট্রিশন, পুয়ার ওয়েট গেইন, ইরিটেবিলিটি এবং জন্ডিসও ডেভেলপ করতে পারে। এই সমস্ত ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে পাইলোরিক স্টেনোসিস। এবং পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে একটি স্পেশাল সার্জারি পারফর্ম করা হয়, যেটাকে বলা হয় র্যামস্টেড পাইলোরোমায়োটমি বলা হয়। পাইলোরোমায়োটমি পারফর্ম করা হয়, এটা থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন, শোফেনিং অফ সার্ভিক্স ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড? অপশন এ ওসিয়ান্ডার সাইন, অপশন বি চ্যাডউইক সাইন, অপশন সি গুডুল সাইন, অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড বি। ডিউরিং প্রেগনেন্সি সার্ভিক্স যখন সফট হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি গুডুল সাইন বলা হয়। এটাও JEE এসেছে এই কোশ্চেন আগে। প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে মানে ফার্স্ট 12 উইক্সে বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম দেখা যায়। বেশ কিছু সাবজেক্টিভ সিমটম রয়েছে, যেমন অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস অর নজিয়া অ্যান্ড ভমিটিং, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ব্রেস্ট ডিসকমফোর্ট, ফ্যাটিক। বেশ কিছু অবজেক্টিভ সাইন রয়েছে, যার মধ্যে একটা স্পেশাল সাইন দেখা যায় ব্রেস্টের মধ্যে, যেটাকে বলা হয় মন্টগোমেরি টিউবারকেল বলা হয়। মন্টগোমেরি টিউবারকেল বলা হয়, ব্রেস্টের মধ্যে দেখা যায়। এবং ইউলে সিক্রেশন মানে কোলোস্টাম এক্সপ্রেস করা যায় অ্যাজ আর্লি অ্যাজ 12 উইক্সে। পার অ্যাবডোমিনাল কিছু অবজেক্টিভ সাইন রয়েছে এবং পেলভিক বেশ কিছু চেঞ্জেস দেখা যায়, যেমন জ্যাকোমিয়ার অর চ্যাডউইক সাইন দেখা যায়। এটা কি না, ভেস্টিবিউল এবং অ্যান্টেরিয়র ভ্যাজানাল ওয়ালের মধ্যে এক ধরনের ডাস্কি হিউ কালার দেখা যায়। এটা কিসের জন্য হচ্ছে, লোকাল ভাস্কুলার কনজেশনের জন্য এরকম ডিসকালারেশনটা দেখা যায়। এছাড়াও বেশ কিছু ভ্যাজাইনাল সাইন রয়েছে, যার মধ্যে কি দেখা যায়, ওসিয়ান্ডার সাইন দেখা যায়।
ল্যাটারাল ফোরনিক্সে, ভ্যাজাইনাল ল্যাটারাল ফোরনিক্সে পালসেশন ইনক্রিজ হয়, যেটাকে ওসিয়েন্ডার সাইন বলা হয়। এবং সার্ভিক্সের বেশ কিছু সাইন রয়েছে, যার মধ্যে গুডুল সাইন দেখা যায়। এবং এটা কি না, সার্ভিক্স মোটামুটি প্রায় 6 উইক্সের দিকে অনেকটাই সফট হয়ে যায়, এটাকে বলা হচ্ছে গুডুল সাইন। এছাড়াও বেশ কিছু ইউটেরাইন সাইন রয়েছে, যেমন এখানে পিসকাক সাইন রয়েছে, হেগার সাইন রয়েছে, পামার সাইন রয়েছে, এরকম বেশ কিছু সাইন দেখা যায়। এবং প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারে মানে 13 to 28 উইক্স, 13 to 28 উইক্সের দিকে মানে সেকেন্ড ট্রাইমেস্টারে এক্ষেত্রে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন বিশেষ করে কুইকেনিং দেখা যায়। কুইকেনিং মানে হচ্ছে ফিলিং অফ লাইফ, মা মানে তার ফিটাসের যে অ্যাক্টিভ মুভমেন্ট সেটা ফিল করতে পারে। প্রাইমি মায়েদের ক্ষেত্রে প্রায় 18 উইক্সের দিকে মায়েরা ফিল করতে পারেন, এবং 2 উইক্স আগেই মাল্টিপ্যারা মায়েরা ফিল করতে পারেন, মানে অ্যাবাউট 16 উইক্সের দিকে মাল্টিপ্যারা মায়েরা ফিল করতে পারেন তার ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট। এবং প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টারে মানে থার্ড ট্রাইমেস্টারে অ্যাবাউট 29 to 40 উইক্স, এই সময়েও বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে, যার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো লাইটেনিং রয়েছে। লাইটেনিং মানে কি হয় এক্ষেত্রে, ফিটাল পার্ট যেহেতু এঙ্গেজ, মানে ফিটাল পার্ট যেটা রয়েছে সেটার এনগেজমেন্ট শুরু হয়ে যায়, মানে ফিটাস হচ্ছে নিচের দিকে নামতে শুরু করে, সেক্ষেত্রে মা কিছুটা রিলিফ পান, সেই জন্য এটাকে লাইটেনিং বলা হচ্ছে। এবং এই যে লাইটেনিংকে ওয়েলকাম সাইনও বলা হয়। এই লাইটেনিং প্রাইমি মায়েরা প্রায় 38 উইক্সের দিকে এটা বুঝতে পারেন। লাইটেনিং মানে ফিটাস পার্ট নিচের দিকে নামতে শুরু করছে, মা কিছুটা রিলিফ ফিল করছেন। এখানে প্রেগনেন্সির বেশ কিছু প্রিজামটিভ সাইন অ্যান্ড সিমটম, প্রবাবল সাইন এবং পজিটিভ আর অ্যাবসোলিউট সাইন রয়েছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন নার্সিং এক্সামে এই কোশ্চেনগুলো আসে, বিশেষ করে JEE-PBNেও প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিল যে কুইকেনিং কোন ধরনের প্রেগনেন্সির সাইন অ্যান্ড সিমটম, প্রিজামটিভ সিমটম নাকি প্রবাবল সাইন নাকি পজিটিভ আর অ্যাবসোলিউট সাইন। কুইকেনিং হলো এক ধরনের প্রেগনেন্সির প্রিজামটিভ সিমটম। Next question, what is the diagnosis of ABG value are pH 7.2, PCO2 55 mm of mercury, HCO3 or bicarbonate 24 milli equivalent per liter? Option A respiratory acidosis, option B respiratory alkalosis, option C metabolic acidosis, option D metabolic alkalosis। এক্ষেত্রে একটি এবিজি অর আর্টেরিয়াল ব্লাড গ্যাসের একটি ভ্যালু দেওয়া রয়েছে, যেমন পিএইচ রয়েছে 7.2, PCO2 রয়েছে 55 মিলিমিটার অফ মার্কারি, বাইকার্বনেট রয়েছে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এক্ষেত্রে চারটি কন্ডিশন রয়েছে, আমরা কোনটি ডায়াগনোসিস করতে পারি এই ভ্যালু দেখে। এখানে পিএইচ রয়েছে নর্মালের থেকে কম রয়েছে, নর্মাল লেভেল হলো 7.35 to 7.45, পিএইচ কম রয়েছে। PCO2 এখানে কি রয়েছে, PCO2 এখানে নর্মালের থেকে বেশি রয়েছে, নর্মাল রেঞ্জ হলো 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, এখানে 55 রয়েছে, মানে নর্মালের থেকে বেশি রয়েছে। এই কন্ডিশনটি হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, এর অপোজিট, পিএইচ নর্মালের থেকে বেশি থাকবে। আমরা জানি কম মানে অ্যাসিডোসিস হচ্ছে, বেশি মানে কি হবে, অ্যালকালোসিস হবে। তো পিএইচ যদি নর্মালের থেকে বেড়ে যায় তাহলে অ্যালকালোসিস হবে, এক্ষেত্রে পিএইচ বেশি থাকবে এবং PCO2 যেটা রয়েছে নর্মালের থেকে কম থাকবে, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিস আমরা কখন বলবো, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা আগে নর্মাল রেঞ্জ জেনে নিই। বাইকার্বনেট যেটা রয়েছে HCO3, বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হলো 22 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হবে, অ্যাসিডোসিস মানে পিএইচ নর্মালের থেকে কম থাকবে এবং বাইকার্বনেট যেটা ভ্যালু রয়েছে HCO3 সেটাও নর্মালের থেকে কম থাকবে। এবং মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সেম অ্যালকালোসিস মানে কি হবে, পিএইচ নর্মালের থেকে বেশি থাকবে আর বাইকার্বনেট যেটা রয়েছে সেটা নর্মালের থেকে বেশি থাকবে। তো এই কোশ্চেনের অ্যান্সার কি রয়েছে, অ্যান্সার হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবিজি নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, এবিজি কিভাবে ইন্টারপ্রিট করা হবে, কম্পেনসেটরি মেকানিজম কি রয়েছে, এবিজি নিয়ে একটা কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। বিভিন্ন নার্সিংয়ের এক্সামে কিন্তু এবিজি থেকে কোশ্চেন থাকে, JEE-PBNেও কিন্তু এবিজি থেকে কোশ্চেন এসেছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা ভিডিওটা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। নেক্সট কোশ্চেন, Naegele's rule is used for option A counting fetal heart rate, option B determine the expected date of delivery, option C finding placental abnormality, option D estimated fetal weight। Naegele's rule কি কারণে ইউজ করা হয়, অ্যান্সার
অপশন বি ডিটারমাইন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কাউন্ট করা, যেমন এখানে একটি হলো নেগেলস ফর্মুলা রয়েছে যেটা কমনলি ইউজ করা হয়, এবং এখানে যেটা রয়েছে ফিটাল ওয়েট এস্টিমেশনের জন্য কিছু ফর্মুলা রয়েছে, যেমন এখানে রয়েছে হ্যাডলক ফর্মুলা রয়েছে, সেপার্ট ফর্মুলা রয়েছে। নেক্সট কোশ্চেন, ফলিক অ্যাসিড প্রিভেন্ট হুইচ অফ দ্য ফলোইং কনজেনিটাল অ্যাবনর্মালিটিস? অপশন এ ডাউন সিনড্রোম, অপশন বি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, অপশন সি কনজেনিটাল হার্ট ডিজিজ, অপশন ডি নিউরাল টিউব ডিফেক্ট। প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড প্রোভাইড করা হয়, এটা কোন ধরনের কনজেনিটাল অ্যানোমালিসকে প্রিভেন্ট করে? মেনলি যেটা প্রিভেন্ট করে সেটা হলো নিউরাল টিউব ডিফেক্ট। প্রেগনেন্সি পিরিয়ডে মোটামুটি 95% নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে, মানে 95% নিউরাল টিউব ডিফেক্ট হিসেবে কি দেখা যায়? অ্যানেনসেফালি দেখা যায় এবং স্পাইনা বিফিডা দেখা যায়, এবং বাকি যে রিমেইনিং 5% কি দেখা যায়? এনসেফ্যালোসিল দেখা যায়। এবং এই নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য কি প্রোভাইড করা হয়? ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। এই ফলিক অ্যাসিড মেনলি নিউরাল টিউব ডিফেক্ট যেটা হতে পারে সেই নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইনফেকশন ইজ অ্যান এয়ারবোর্ন ভাইরাল ইনফেকশন? অপশন এ টিউবারকিউলোসিস, অপশন বি ডিপথেরিয়া, অপশন সি স্টেপ্টোকক্কাল সোর থ্রোট, অপশন ডি ইনফ্লুয়েঞ্জা। এর মধ্যে কোনটি এয়ারবোর্ন ভাইরাল ইনফেকশন? অ্যান্সার অপশন ডি ইনফ্লুয়েঞ্জা। আর বাকি যে তিনটে রয়েছে এটা কিন্তু ব্যাকটেরিয়াল, টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া এবং স্টেপ্টোকক্কাল সোর থ্রোট। ইনফ্লুয়েঞ্জা হলো এটা হচ্ছে এয়ারবোর্ন ভাইরাল ইনফেকশন। নেক্সট কোশ্চেন, ফার্টিলাইজেশন অলমোস্ট অলওয়েজ অকার ইন দ্য অপশন এ ইউটেরাস, অপশন বি ইউটেরাইন টিউব, অপশন সি অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব, অপশন ডি ইন্টারস্টিসিয়াল পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব। ফার্টিলাইজেশন অলমোস্ট অলওয়েজ কোথায় দেখা যায়? অ্যান্সার অপশন সি ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে মেনলি কিন্তু এই ফার্টিলাইজেশনটা দেখা যায়। স্পার্মাটোজোয়া এবং ম্যাচিওর ওভামের ফিউশনকে বলা হয় ফার্টিলাইজেশন, এবং এই যে প্রসেসটি অলমোস্ট অলওয়েজ কোথায় হয়ে থাকে? অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব অর ফ্যালোপিয়ান টিউব। এটা রয়েছে আমাদের ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের এই পার্টটা হচ্ছে অ্যাম্পুলা পার্ট। নেক্সট কোশ্চেন, epidemiological diet include which of the following factor or component? Option A rate ratio proportion, option B agent host and environment, option C subcenter PHC and community health center, option D none of the above. epidemiological diet এর মধ্যে কোন ফ্যাক্টর বা কম্পোনেন্টগুলি রয়েছে? অ্যান্সার অপশন বি এজেন্ট হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এপিডেমিওলজিক্যাল টায়ার্ড হলো এক ধরনের এপিডেমিওলজিতে ফাউন্ডেশনাল মডেল, যেখান থেকে আমরা বিশেষ করে ইনফেকশাস ডিজিজের কজ এবং সেই ডিজিজ কীভাবে স্প্রেড করছে এগুলো জানতে পারি। যেমন এপিডেমিওলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে, যেমন যদি এপিডেমিওলজিক্যাল টায়ার্ড ধরা হয় তাহলে এক্ষেত্রে এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট রয়েছে। এক্ষেত্রে কি হয়? এজেন্ট বলতে এখানে ডিজিজের যেটা কজ, মানে কজেটিভ এজেন্ট এখানে কি রয়েছে, যেমন বেশ কিছু বায়োলজিক্যাল, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গি ইত্যাদি রয়েছে। কেমিক্যাল কিছু এজেন্ট রয়েছে যেমন টক্সিন, পয়জন, পলিউটেন্ট। ফিজিক্যাল কিছু এজেন্ট যেমন রেডিয়েশন, হিট, কোল্ড, ট্রমা। নিউট্রিশনাল কিছু এজেন্ট যেমন বেশ কিছু ভিটামিন, মিনারেল ডেফিসিয়েন্সিতে বেশ কিছু ডিজিজ হয়। এবার চলে আসি হোস্ট মানে এক্ষেত্রে যার মধ্যে সেই ডিজিজটা হবে। যেমন যদি আমরা ধরি হিউম্যানের ক্ষেত্রে ডিজিজ হবে। হিউম্যানের বেশ কিছু ফ্যাক্টর থাকবে, হিউম্যানের এজ, সেক্স, তার ইমিউনিটি, তার তার জেনেটিক্স, তার নিউট্রিশনাল স্টেটাস, তার বিহেভিয়ার, মানে বেশ কিছু হাই রিস্ক কিছু বিহেভিয়ার রয়েছে কিনা, সে কেমন হাইজিন মেনটেন করে, এটা হচ্ছে হোস্টের মধ্যে। এনভায়রনমেন্টের মধ্যে বিশেষ করে একটা এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, কোনো ডিজিজ ট্রান্সমিশনের অপরচুনিটি হিসেবে কাজ করে এবং এজেন্টকে এফেক্ট করে সেই ডিজিজটা ট্রান্সমিশনে। যেমন এক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে কি আমরা পেতে পারি? ক্লাইমেট, জিওগ্রাফি, স্যানিটেশন, ক্লিনিনেস এবং হেলথ কেয়ার কতটা সে অ্যাক্সেস করতে পারছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে কতটা অ্যাক্সেসিবিলিটি রয়েছে হেলথ কেয়ারের, ক্রাউড এরিয়া কিনা বেশি, মানে সেখানে ভিড় রয়েছে কিনা, এইরকম বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। এই যে মেন তিনটে এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট, এই যে তিনটে ফ্যাক্টর বা কম্পোনেন্ট রয়েছে, এটাই হচ্ছে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। নেক্সট কোশ্চেন, which part of the mind is associated with practical reality principle? Option A ego, option B id, option C hyper ego, option D super ego. এর মধ্যে আমাদের মাইন্ডের কোন পার্টটি অ্যাসোসিয়েটেড উইথ
প্র্যাকটিক্যাল রিয়েলিটি প্রিন্সিপালের ওপর বেশ করে কাজ করে। অ্যান্সার অপশন এ ইগো। ইথ প্লেজার প্রিন্সিপালের ওপরে বেশ করে কাজ করে, ইগো রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে বেশ করে কাজ করে, এবং সুপার ইগো যাকে বলা হয় কনসিয়েন্স, সুপার ইগো পারফেকশন প্রিন্সিপালের ওপর বেশ করে কাজ করে। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ সার্ভাইকেল ভার্টিব্রা ইন আ নর্মাল অ্যাডাল্ট ইজ অপশন এ 5, অপশন বি 7, অপশন সি 9, অপশন ডি 11। সার্ভাইকেল ভার্টিব্রার সংখ্যা কতগুলি? অ্যান্সার অপশন বি 7। সার্ভাইকেল ভার্টিব্রা রয়েছে 7টি। এই 7টির মধ্যে প্রথম যেটা C1কে কি বলা হয়? অ্যাটলাস বলা হয়, ফার্স্ট যে সার্ভাইকেল ভার্টিব্রা, এবং C2 যেটা সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা সেটাকে বলা হয় অ্যাক্সিস। এবং টোটাল 7টি সার্ভাইকেল ভার্টিব্রা রয়েছে, 12টি থোরাসিক ভার্টিব্রা, 5টি লাম্বার ভার্টিব্রা রয়েছে, এবং একটি স্যাক্রাম, একটি কক্সিস রয়েছে। এই স্যাক্রাম আবার ফিউজড বোন নিয়ে গঠিত, 5টি ফিউজড বোন নিয়ে স্যাক্রাম গঠিত, এবং এখানে যে কক্সিস রয়েছে 4টি ফিউজড বোন নিয়ে স্যাক্রাম বা যেটা টেল সেটা হচ্ছে তৈরি হয়েছে, টেল বোন। নেক্সট কোশ্চেন, অটোক্লেভিং ইজ অ্যান এক্সাম্পল অফ অপশন এ ড্রাই হিট, অপশন বি ময়েস্ট হিট, অপশন সি কেমিক্যাল এজেন্ট, অপশন ডি বায়োলজিক্যাল এজেন্ট। অটোক্লেভ এর মধ্যে কোন ধরনের প্রসেসে পড়ছে? অ্যান্সার অপশন বি ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস হলো অটোক্লেভিং বা অটোক্লেভ। স্টেরিলাইজেশনে এখানে বেশ কিছু মেথড রয়েছে, কিছু ফিজিক্যাল মেথড, কিছু কেমিক্যাল মেথড রয়েছে, এখানে তার এক্সাম্পল রয়েছে। ফিজিক্যাল মেথডের মধ্যে সানলাইট রয়েছে, হিট রয়েছে, ওজন রয়েছে, ফিল্ট্রেশন, রেডিয়েশন। হিটের মধ্যে আবার ড্রাই হিট রয়েছে, ময়েস্ট হিট রয়েছে। ড্রাই হিটের মধ্যে কি কি রয়েছে? রেড হিট, ফ্লেমিং, ইনসিনারেশন এবং হট এয়ার ওভেন রয়েছে। আর ময়েস্ট হিটের মধ্যে বেশ কিছু কন্ডিশন রয়েছে, যেমন ময়েস্ট হিটের ক্ষেত্রে স্টেরিলাইজেশন কন্ডিশনের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াসের কমে বিলো 100 ডিগ্রি সেলসিয়াসে স্টেরিলাইজেশন করা হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে মানে স্টেরিলাইজেশন করা হয়, এবং অ্যাবাভ 100 ডিগ্রি সেলসিয়াসে এই টেম্পারেচারেও স্টেরিলাইজেশন করা হয়। বিলো 100 ডিগ্রি সেলসিয়াসে কি রয়েছে? পাস্তুরাইজেশন রয়েছে, যেটা মেনলি মিল্কের পাস্তুরাইজেশন করা হয়, এবং ইনস্পিসেশন রয়েছে। এই দুটি প্রসেস রয়েছে যেটা বিলো 100 ডিগ্রি সেলসিয়াসে স্টেরিলাইজেশন করা হয়। আর অ্যাট এ টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে কি রয়েছে? বয়েলিং রয়েছে, টিন্ডালাইজেশন রয়েছে। নেক্সট যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাবাভ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেটা স্টেরিলাইজেশন করা হচ্ছে, এক্সাম্পল কি? এক্সাম্পল হলো অটোক্লেভ এবং প্রেশার কুকার। অটোক্লেভের প্রিন্সিপাল কি রয়েছে না, অটোক্লেভ কি হচ্ছে? ময়েস্ট হিট। এই ময়েস্ট হিটের ক্ষেত্রে ময়েস্ট হিট কিন্তু ড্রাই হিটের থেকে বেটার, মানে যে কোনো মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য। কারণ এই যে অটোক্লেভ কি করে, যেহেতু ময়েস্ট হিট, এই ময়েস্ট হিট কি করে? ব্যাকটেরিয়াল যে প্রোটিন যেটা রয়েছে সেটাকে কোয়াগুলেট করে দেয় র্যাপিডলি, এবং এই অটোক্লেভ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেরিলাইজেশন মেথডের মধ্যে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড প্রেশার রিডিং শুড বি রিপোর্টেড ইমিডিয়েটলি টু দ্য ফিজিশিয়ান? অপশন এ 110/82 মিলিমিটার অফ মার্কারি, অপশন বি 140/100 মিলিমিটার অফ মার্কারি, অপশন সি 138/80 মিলিমিটার অফ মার্কারি, অপশন ডি 140/82 মিলিমিটার অফ মার্কারি। এর মধ্যে কোন ব্লাড প্রেশার রিডিংটি ফিজিশিয়ানকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে? কারণ সেখান থেকে পেশেন্টের কিছু রিস্ক রয়েছে হেলথের, যেহেতু ব্লাড প্রেশারটা কোনটা এর মধ্যে? এর মধ্যে কোন ব্লাড প্রেশারটি ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে, কারণ সেটা পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং? অ্যান্সার অপশন বি 140/100। কারণ এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু 80 থেকে বেশি রয়েছে, এটা কিন্তু মোর ডেঞ্জারাস পেশেন্টের জন্য, তাই এই ব্লাড প্রেশারটি ইমিডিয়েটলি ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পোনেন্ট অফ আপগার স্কোর? অপশন এ রেসপিরেশন, অপশন বি হার্ট রেট, অপশন সি মাসেল টোন, অপশন ডি কালার অফ মিকোনিয়াম। এর মধ্যে কোনটি আপগার স্কোরিংয়ের কম্পোনেন্ট নয়? আপগার স্কোর বেবি বার্থের পরে একটি এসেন্সিয়াল এর মধ্যে কোনটি আপগার স্কোরিংয়ের কম্পোনেন্ট নয়? অ্যান্সার অপশন ডি কালার অফ মিকোনিয়াম।
আবগার স্কোরিং হলো এক ধরনের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট বেবি বার্থের পরে, এবং এই আবগার স্কোরিং যেটা রয়েছে এটা ডক্টর ভার্জিনিয়া আবগার প্রথম ডেসক্রাইব করেছিলেন। এর 5টি কম্পোনেন্ট বা ক্রাইটেরিয়া রয়েছে: রেসপিরেশন, হার্ট রেট, মাসেল টোন, রিফ্লেক্স রেসপন্স এবং স্কিন কালার। বেবি বার্থের পরে এটা অ্যাসেস করতে হবে। এর টোটাল স্কোর রয়েছে 10, এবং বিলো 3 যদি হয় স্কোর, সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন, মানে সেই নিউবর্ন বেবির সিভিয়ার ডিস্ট্রেস হচ্ছে, সেক্ষেত্রে ইমিডিয়েট ম্যানেজমেন্টের প্রয়োজন। মাইল্ড ডিপ্রেশন যখন 4 থেকে 6, আর 7 to 10 হচ্ছে নো ডিপ্রেশন, বা এক্ষেত্রে সেরকম কোনো সিগনিফিকেন্ট ডিফিকাল্টি নেই। নেক্সট কোশ্চেন, Beauty, age 10 years, complain of bleeding gums. The nurse will advise him to take a diet high in option A vitamin C, option B vitamin D, option C vitamin A, option D vitamin B. বিউটি 10 বছরের একজন গার্ল বেবি, তার কমপ্লেন করছে সে তার গাম ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে এর মধ্যে ডায়েটে কোন ভিটামিনটি হাই রাখতে হবে, বেশি পরিমাণে খেতে হবে? অ্যান্সার অপশন এ ভিটামিন সি। বিশেষ করে সাইট্রাস যে ফ্রুটগুলো রয়েছে, পেয়ারা রয়েছে, আমলকি রয়েছে, এছাড়াও বিভিন্ন যে সাইট্রাস ফ্রুটগুলো রয়েছে সেগুলো বেশি করে খেতে হবে। ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কারভি হয় এবং সেখান থেকে গাম ব্লিডিং হতে পারে। নেক্সট কোশ্চেন, knee joint is the example of which of the following joint? Option A hinge joint, option B ball and socket joint, option C pivot joint, option D saddle joint. knee joint এর মধ্যে কোন ধরনের জয়েন্টের এক্সাম্পল? অ্যান্সার অপশন এ এক ধরনের হিঞ্জ জয়েন্ট। জয়েন্ট হচ্ছে যেখানে দুটো বোন এসে মিট করছে, সেটাকে বলা হচ্ছে জয়েন্ট। জয়েন্টের বেশ কিছু টাইপ রয়েছে, যেমন ফাইব্রাস জয়েন্ট রয়েছে। ফাইব্রাস জয়েন্টের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু সেরকম মুভমেন্ট হয় না এই জয়েন্টের, কারণ এটা ফাইব্রাস যে টিস্যু রয়েছে সেই ফাইব্রাস টিস্যু দিয়ে এই জয়েন্টটি তৈরি হয়, সেই জন্য সেভাবে মুভমেন্ট হয় না। কার্টিলেজিনাস জয়েন্ট রয়েছে। কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে যেহেতু কার্টিলেজ দিয়ে ফর্ম হচ্ছে জয়েন্টটা, সেক্ষেত্রে লিমিটেড মুভমেন্ট হতে পারে। এবং সাইনোভিয়াল জয়েন্ট রয়েছে, যেটা সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই জয়েন্ট ক্যাভিটিতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু বোন ফ্রিলি মুভ করতে পারে। এবার চলে আসি, এই সাইনোভিয়াল জয়েন্ট আবার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্টের মধ্যে কি রয়েছে, নি রয়েছে, এলবো জয়েন্ট রয়েছে। নেক্সট বল সকেট জয়েন্ট। বল সকেট জয়েন্টের ক্ষেত্রে যেমন আমাদের শোল্ডার জয়েন্ট রয়েছে, হিপ জয়েন্ট রয়েছে। পিভট জয়েন্ট। পিভট জয়েন্টের ক্ষেত্রে রোটেশন হয়, যেমন আমাদের নেকে কি হচ্ছে, আমাদের অ্যাটলাস রয়েছে, অ্যাটলাসের মধ্যে আমাদের আমাদের হেড রয়েছে, হেডটা যে আমাদের রোটেট হচ্ছে, এটা হচ্ছে পিভট জয়েন্ট। স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট মানে আমাদের যে থাম জয়েন্টটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। এছাড়াও গ্লাইডিং জয়েন্ট রয়েছে, কন্ডাইলয়েড জয়েন্ট রয়েছে, ইত্যাদি আরও বেশ কিছু জয়েন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, ভিটামিন এসেন্সিয়াল ফর কোয়াগুলেশন অফ ব্লাড ইজ অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। ব্লাড কোয়াগুলেশনের জন্য এখানে কোন ভিটামিনটি এসেন্সিয়াল, কোন ভিটামিনটির প্রয়োজন? অ্যান্সার অপশন ডি ভিটামিন কে ভীষণভাবে প্রয়োজন ব্লাড কোয়াগুলেশনের জন্য। ভিটামিন কে আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। কিভাবে হেল্প করে? আমাদের শরীরে বেশ কিছু ক্লটিং ফ্যাক্টর রয়েছে। এই ক্লটিং ফ্যাক্টরগুলোর মধ্যে 4টি ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসে ভিটামিন কে হেল্প করে। ভিটামিন কে এর প্রয়োজন এই ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসের জন্য, যেমন ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9 and 10। নেক্সট কোশ্চেন, Hospice is the treatment concept for option A terminally ill cancer patient, option B newborn with birth asphyxia, option C mother during labor, option D patient with myocardial infarction। এর মধ্যে কোন ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে হসপিস ট্রিটমেন্ট কনসেপ্টটা এলিজিবল? অ্যান্সার অপশন এ টার্মিনালি ইল পেশেন্টের ক্ষেত্রে। এখানে যেমন আমাদের অপশনে রয়েছে টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে হসপিস ট্রিটমেন্টটা প্রয়োজন। হসপিস ট্রিটমেন্টের টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এই হসপিস ট্রিটমেন্টের প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক হসপিস কেয়ার কি। এই কেয়ার হচ্ছে এক ধরনের কোঅর্ডিনেটেড প্রোগ্রাম। এই ক্ষেত্রে কি করা হয়, প্রফেশনাল কেয়ার গিভার এবং ট্রেন্ড ভলেন্টিয়ারের দ্বারা এক ধরনের ইন্টারডিসিপ্লিনারি সার্ভিসেস প্রোভাইড করা হয় পেশেন্টকে, যেই পেশেন্টের সিরিয়াস এবং প্রোগ্রেসিভ ইলনেস রয়েছে, যেটা কিন্তু ট্রিটমেন্টে আর রেসপন্স করছে না। এই ক্ষেত্রে বেশ কিছু সার্ভিস প্রোভাইড করা হয়, যেমন পেশেন্টকে
তার টোটাল কেয়ার প্রোভাইড করা হয়, পেন ম্যানেজমেন্ট করা হয়, আদার্স যে সিমটোমেটিক যা ম্যানেজমেন্ট রয়েছে সেগুলো করা হয়। পেশেন্ট এবং ফ্যামিলিকে এক্ষেত্রে ভিউ করা হয় সিঙ্গেল ইউনিট হিসেবে, এবং ডেথ মাস্ট বি অ্যাকসেপ্টেড, এরকম বেশ কিছু এখানে, এবং ফ্যামিলি মেম্বারদের একটা ব্রেভমেন্ট কেয়ার একটা প্রোভাইড করা হয়। এই রকম বেশ কিছু হসপিস কেয়ারের মধ্যে রয়েছে, এবং এখানে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে হসপিস কেয়ারের জন্য। নেক্সট কোশ্চেন, লেন্থ অফ ইনসারশন অফ nasogastric টিউব ইজ মেজার্ড ফ্রম অপশন এ ফ্রম টিপ অফ নোজ টু স্টোমাক, অপশন বি ফ্রম টিপ অফ নোজ টু ফোরহেড অ্যান্ড টু জিফয়েড, অপশন সি ফ্রম টিপ অফ নোজ টু জিফয়েড প্রসেস, অপশন ডি ফ্রম টিপ অফ নোজ টু ইয়ারলোব দেন টু জিফয়েড প্রসেস। ন্যাজোগ্যাস্ট্রিক টিউব যখন ইনসারশন করা হয় সেই লেন্থটা কিভাবে মেজার করা হয়? অ্যান্সার অপশন ডি ফ্রম টিপ অফ নোজ টু ইয়ারলোব দেন টু জিফয়েড প্রসেস। চলুন দেখে নেওয়া যাক। আমাদের এনইএক্স মেজারমেন্ট, এই এনইএক্স কথাটি মনে রাখতে হবে। এন ফর নোজ, ই ফর ইয়ার এবং এক্স ফর জিফয়েড, জিফয়েড স্টার্নাম বা জিফয়েড প্রসেস যেটা রয়েছে, এইভাবে মেজারটা করা হয়। নেক্সট কোশ্চেন, using the rules of 9, the nurse determine the percentage of body surface burn a client with both leg burn to be. Option A 9%, option B 18%, option C 27%, option D 36%. বার্ন ভীষণ ইম্পর্টেন্ট। বার্ন থেকে কিন্তু বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে নার্সিংয়ে সেখানে কিন্তু কোশ্চেন আসে, এবং যেই পিবিএনেও কিন্তু এই বার্ন থেকে কোশ্চেন এসছে। কিভাবে টোটাল বডি সারফেস এরিয়া যেটা বার্ন হয়েছে কিভাবে কতটা পার্সেন্ট হয়েছে সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়, বিশেষ করে রুলস অফ 9 এই ফর্মুলা অ্যাপ্লাই করে। চলুন এখানে দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে যদি বোথ লেগ যদি বার্ন হয় সেক্ষেত্রে কতটা পার্সেন্ট বার্ন হয়েছে? অ্যান্সার অপশন ডি 36% বার্ন হয়েছে। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। বার্নে কতটা বডি সারফেস এরিয়া বার্ন হয়েছে সেটা ক্যালকুলেট করার জন্য রুলস অফ 9 ফর্মুলা রয়েছে, লন্ড অ্যান্ড ব্রাউডার মেথড রয়েছে, পামার মেথড রয়েছে। মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় রুলস অফ 9 যেটা রয়েছে সেটা ইউজ করা হয়। এক্ষেত্রে সেটারই একটা ইমেজ দেওয়া রয়েছে, এটা অ্যান্টেরিয়র ভিউ রয়েছে, এটা পস্টেরিয়র ভিউ রয়েছে। কিভাবে ক্যালকুলেট করা হবে? কোনো পেশেন্ট এসছে, তার যদি নেক এবং ফেস যদি বার্ন হয় সেক্ষেত্রে 4.5% বার্ন হয়েছে। যদি হেডের পেছন দিক বার্ন হয় 4.5% বার্ন হয়েছে। টোটাল যদি হেড এবং নেক যদি বার্ন হয় সেক্ষেত্রে কতটা? 9% বার্ন হয়েছে। সেম এইভাবে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে। কোনো পেশেন্টের হাতের যদি সামনের দিক শুধু একটা হাতের, হয়তো এক্ষেত্রে পেশেন্টের রাইট হ্যান্ডের শুধু সামনের দিকটা বার্ন হয়েছে, সেক্ষেত্রে 4.5% বার্ন হয়েছে। যদি পেশেন্টের রাইট হ্যান্ড পুরোটাই বার্ন হয়ে গেছে সেক্ষেত্রে 9% বার্ন হয়েছে। এইভাবে ক্যালকুলেট করতে হবে। যেমন ব্যাকের ক্ষেত্রে যদি পস্টেরিয়র পোর্শনে ব্যাক যদি 9% বার্ন, মানে যদি ওপরের দিকটা বার্ন হয় 9%, যদি পুরো এন্টায়ার যদি পুরো ব্যাক বার্ন হয়ে গেছে সেক্ষেত্রে টোটাল হচ্ছে 18%। তেমনি পেশেন্টের যদি অ্যান্টেরিয়র চেস্ট যদি বার্ন হয় 9%, অ্যাবডোমিন যদি বার্ন হয় 9%, টোটাল যদি অ্যান্টেরিয়র চেস্ট এবং অ্যাবডোমিন বার্ন হয়ে যায় সেক্ষেত্রে 18% হচ্ছে। এইভাবে ক্যালকুলেট করতে হবে। এবং যদি জেনিটাল অর্গান যদি বার্ন হয় সেক্ষেত্রে 1%। এবং হাতের ক্ষেত্রে তাহলে একটি হাত যদি পুরো বার্ন হয় 9%, দুটো হাত পেশেন্টের যদি বোধ যদি আর্ম বার্ন হয় দুটো হাত পুরো সেক্ষেত্রে কত হচ্ছে? 18% বার্ন হচ্ছে। এক একটি হাত এক্ষেত্রে 9% করে হচ্ছে, তাহলে 18%। সেম পায়ের ক্ষেত্রেও তাই। যদি অ্যান্টেরিয়র পোর্শনে একটি পায়ের বার্ন হয় 9%, যদি দুটো পায়ের শুধু সামনের দিক বার্ন হয়েছে তাহলে 18% হচ্ছে, 9 + 9। এবং সেক্ষেত্রেও সেম, যদি শুধু পস্টেরিয়র পোর্শন যদি দুটো পায়ের বার্ন হয়েছে সেক্ষেত্রেও 9%, 18% হচ্ছে যদি দুটো পা হয়। এবার যদি বলা হয় বোথ লেগ বার্ন হয়েছে, বোথ লেগ মিন্স তাহলে বোঝাচ্ছে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র বোথ লেগ পুরো বার্ন হয়ে গেছে। সেক্ষেত্রে কত হচ্ছে? তাহলে এক একটি পা 18% করে, তাহলে 18 × 2 তাহলে 36% বার্ন হয়েছে যদি বোথ লেগ বার্ন হয়। আমাদের কোশ্চেনে তাই ছিল যে বোথ লেগ যদি বার্ন হয় সেক্ষেত্রে কতটা পার্সেন্ট বার্ন হচ্ছে? 36%। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।